আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর 10, ঢাকা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের আমি গত লেকচারে মানবদেহের কয়েকটি মুখ্য নালীবিহীন গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের প্রথম 4টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, তারপরে ছিল পিটুইটারি গ্রন্থি, থাইমাস গ্রন্থি, এ পর্যন্ত। হ্যাঁ, আজকে আমরা পড়ব লেকচার 6। লেকচার 6-এ আমরা আজকে প্রথমেই পড়ব অ্যাড্রেনাল বা সুপ্রানেনাল গ্রন্থি। ঠিক আছে, সবাই মনোযোগী হও। অ্যাড্রেনাল গ্রন্থিটা হচ্ছে কিডনির ওপরে অবস্থিত। হ্যাঁ, তোমার দেহে যে কিডনি আছে সেই কিডনির ওপরে অবস্থিত। আচ্ছা, অ্যাড্রেনাল গ্রন্থিটা হচ্ছে কিডনির ওপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে। ঠিক আছে, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন। হ্যাঁ, এই অ্যাড্রেনালিনটা হচ্ছে আমাদের এই যে মানসিক চাপ থেকে আমাদের পরিত্রাণ করে। ঠিক আছে, এই মানসিক চাপ থেকে আমরা মুক্ত হই এই অ্যাড্রেনালিন নামক হরমোনের কারণে। ঠিক আছে, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর একটি। তোমার কিন্তু অবজেক্টিভে এটা আসবে যে নিচের কোন হরমোন আমাদের মানসিক চাপ থেকে পরিত্রাণ করে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে অ্যাড্রেনালিন। মনে রেখো, এটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এফে আছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, এফ নাম্বারের আমার গ্রন্থিটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স, এটা একটা গ্রন্থির নাম। হ্যাঁ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায়? অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে তোমার অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত। অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত। হ্যাঁ, দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা হচ্ছে অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত। এই কোষগুচ্ছ শরীরে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তুমি যে শর্করাটা খাচ্ছ এই শর্করা পরিপাক করে এই গ্রন্থি। ঠিক আছে, এর নালীহীন কোষগুলো কি করে? ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। কি কি হরমোন বের হয়? ইনসুলিন ও গ্লুকাগন। ঠিক আছে, আচ্ছা, অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এরপরে গ্রন্থি হচ্ছে গোনাডো বা জনন অঙ্গ গ্রন্থি। ঠিক আছে, জনন অঙ্গ গ্রন্থি। আচ্ছা, দেখো, এটি মেয়েদের ডিম্বাশয় এবং ছেলেদের শুক্রাশয়ে অবস্থিত। ঠিক আছে, মেয়েদের হচ্ছে ডিম্বাশয় আর ছেলেদের হচ্ছে শুক্রাশয়। ডিম্বাশয় ও শুক্রাশয়। জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন দেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিত করতে ভূমিকা রাখে। এছাড়া প্রাণীর জনন অঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র এবং যৌন আচরণও নিয়ন্ত্রণ করে থাকে। জনন অঙ্গ থেকে পরিণত বয়সের পুরুষের দেহ থেকে হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষের চিহ্ন। পুরুষের দেহ থেকে টেস্টোস্টেরন। ঠিক আছে,
এবং স্ত্রী দেহ থেকে, এটা হচ্ছে স্ত্রী চিহ্ন, স্ত্রী দেহ থেকে বের হবে ইস্ট্রোজেন। ঠিক আছে, এই হরমোনের নামগুলো দিয়ে কিন্তু অবজেক্টিভ আসে। হ্যাঁ, পুরুষের দেহ থেকে তাইলে হচ্ছে টেস্টোস্টেরন, এবং স্ত্রীর দেহ থেকে হচ্ছে ইস্ট্রোজেন নামক হরমোন উৎপন্ন হয়। ক্লিয়ার? আচ্ছা, এই গেল আমাদের তাহলে কয়েকটি গ্রন্থির নাম এবং হরমোনের নাম। এরপরে আমরা পড়ব, এই যে আমরা পড়লাম হরমোনজনিত অস্বাভাবিকতা। ঠিক আছে, এখন আমরা পড়ব হরমোনজনিত অস্বাভাবিকতা। ঠিক আছে, হরমোনজনিত অস্বাভাবিকতা। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই আমরা পড়ব থাইরয়েড সমস্যা। এ নাম্বারে দাও থাইরয়েড সমস্যা। থাইরয়েড সমস্যা। আচ্ছা, থাইরয়েডের সমস্যা থাকে মানুষের, এটা আমি গতদিন থাইরক্সিন হরমোন পড়ানোর সময় বলেছিলাম। ঠিক আছে, থাইরয়েড সমস্যা সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। ঠিক আছে, সমুদ্রের পানিতে কি আছে? অনেক আয়োডিন। হ্যাঁ, সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। আয়োডিনযুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। ঠিক আছে, কী খেতে হবে? আয়োডিনযুক্ত খাবার। দেখা গেছে সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকা, যেমন হিমালয়ের পাদদেশে, নেপাল কিংবা বাংলাদেশের উত্তরবঙ্গে কী রোগ? গলগণ্ড বা গয়টা। ঠিক আছে, গলগণ্ডের আরেক নাম কি? গয়টার রোগীর সংখ্যা অনেক বেশি। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়। ঠিক আছে, বাংলাদেশের তাহলে কোথায়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কোন রোগী? গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, গলগণ্ড বা গয়টার রোগীর সংখ্যা কি? অনেক বেশি। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়। ঠিক আছে, গায়ের চামড়া খসখসে হয়, মুখমণ্ডল গোলাকার এবং চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে কি থাকে? বৈসাদৃশ্য থাকে। আয়োডিনের অভাবে হরমোন এর উৎপাদন ব্যাহত হলে শিশুদের বুদ্ধির বিকাশ কমে যায়। ঠিক আছে, এই জন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সুফল পাওয়া যায়। তাছাড়া কলা, তারপরে হচ্ছে ফলমূল, কচু, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাই বহুমূত্র বা ডায়াবেটিস। দিতে হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। বানানটা অনেকেই ভুল করে, একটু খেয়াল করো। ডায়াবেটিস, আর ইংলিশে যদি বলো ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস। দেখো তাহলে বহুমূত্র বা ডায়াবেটিস একটু আগে আমরা এখানে জেনেছি, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, এখানে আমরা পড়ে এসেছি যে এই গ্রন্থিটা থেকে কি বের হয়? ইনসুলিন বের হয়, যেটা আমার শর্করা পরিপাক করে। ঠিক আছে, দেখো অগ্ন্যাশয়ের ভেতর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এক ধরনের গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে কি বের হয়? ইনসুলিন। তোমার প্রশ্ন আসতে পারে ইনসুলিন কি? ঠিক আছে, ইনসুলিন কি? এটা পড়বে একের জন্য। ঠিক আছে, ইনসুলিন কি? তাহলে তুমি তখন কি বলবে? ইনসুলিন হলো এক প্রকার হরমোন। হ্যাঁ, এক ধরনের হরমোন যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়। ঠিক আছে, এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এই অবস্থাকেই আমরা বলি বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, অথবা সংক্ষেপে তুমি শুধু ডায়াবেটিসও বলতে পারো। ঠিক আছে, কি বললাম? তাহলে অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়।
প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এই অবস্থাকে আমরা বলছি বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। এই অবস্থার নাম হলো বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এই ডায়াবেটিস প্রধানত দুই প্রকার। ঠিক আছে, ডায়াবেটিসটা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো টাইপ 1 বা টাইপ 1, আর একটা হলো টাইপ 2। ঠিক আছে, এভাবেই বলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস দুই প্রকার, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিনটা তৈরি হয়। ঠিক আছে, মানে রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিতভাবে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। অন্যদিকে যারা টাইপ 2, সেই সব রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়। এবং এক্ষেত্রে ঔষধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। তবে টাইপ 2 ডায়াবেটিসেও কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের স্থায়ী ঘাটতি হয়ে যেতে পারে। মানে টাইপ 2 অনেক সময় টাইপ 1-এ পরিবর্তন হতে পারে, কিংবা বিভিন্ন অসুখ বা চিকিৎসা পদ্ধতির অংশ হিসাবে সেই সব ওষুধ বন্ধ রাখতে হতে পারে। তখন ইনসুলিন ছাড়া আর কি হয় না, কোনো উপায় থাকে না যদি বেশি বেড়ে যায়। এই রোগটি সাধারণত বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। তাহলে আমি বলতে পারি যে ডায়াবেটিস একটি বংশগতীয় রোগ। এই রোগটি সাধারণত বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। এটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়, যে তোমার হলেই আমার হবে এরকম না। এটি সংক্রামকও না, ছোঁয়াচেও না, কিন্তু এটি কি পরিবেশগত প্রভাব আর হচ্ছে তোমার বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। রক্ত ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে গেলে এই রোগের লক্ষণ কি প্রকাশ পায়। ঠিক আছে, রক্ত ও প্রস্রাবে আমার কি হবে, গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে, পরিমাণের চেয়ে বেশি হবে। ঠিক আছে, লক্ষণগুলো কি, এটা পড়বে টাইপ 1 টাইপ 2 তো পড়বে। এরপরে হচ্ছে লক্ষণসমূহ। আগেই বলেছি ডায়াবেটিস হচ্ছে একটি বংশগতীয় রোগ, পরিবেশের প্রভাবে হয়ে থাকে। এটা 4-এর জন্য পড়বে। দেখো, ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি, ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা, তারপরে হচ্ছে তোমার ক্ষুধা বেড়ে যাবে তোমার। তাহলে কি বললাম, অধিক পিপাসা, কয়েকটা আমি লিখি, ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপরে হচ্ছে অধিক পিপাসা লাগা, তারপরে হচ্ছে ক্ষুধা বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে পর্যাপ্ত খাওয়া সত্ত্বেও দেহের ওজন কি করে, কমতে থাকা, তারপর হচ্ছে দুর্বল বোধ করা, তারপর হচ্ছে চোখে কম দেখা, তারপরে হচ্ছে তোমার চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাবে, এইগুলা। ঠিক আছে, আবার হচ্ছে ক্ষতস্থান সহজে না শুকানো, কোনো ক্ষতস্থান খুব দ্রুত শুকাতে চায় না। এটাও ডায়াবেটিসের একটা লক্ষণ। ঠিক আছে, তাহলে মেন কয়েকটা লক্ষণ দেখে রাখবে, কারণ লক্ষণগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, 2 নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের লক্ষণগুলো লিখো। দেখো, পূর্বে ধারণা করা হতো কেবল বয়স্কদের এই রোগটি হয়। এ ধারণাটি সঠিক নয়। ছোট বড় সব বয়সে এই রোগ হতে পারে। তবে যারা কায়িক পরিশ্রম করেন না বা দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন অথবা অলস জীবনযাপন করেন, তাদের হচ্ছে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। ঠিক আছে, তাছাড়া স্থূলকায় ব্যক্তিদের এ রোগ হওয়ার আশঙ্কা বেশি। ঠিক আছে, স্থূলকায় ব্যক্তিদের এ রোগ হওয়ার আশঙ্কা বেশি। যেহেতু এ রোগ বংশগত, তাই কোনো ব্যক্তির বাবা মা দাদা দাদির এ রোগ থাকলে তার এ রোগ হওয়ার আশঙ্কা কি খুবই বেশি। বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়।
তোমরা দেখবে যে ডায়াবেটিস সেন্টারে অনেক সময় অনেক ছোট বাচ্চাও দেখা যায় ডায়াবেটিসে আক্রান্ত। তার কিন্তু সমস্যা হচ্ছে জন্মগতভাবেই তার ইনসুলিন কম উৎপাদন হয়, ঠিক আছে, এই জন্য সে ডায়াবেটিসে আক্রান্ত। এরকমও কিন্তু হতে পারে। হ্যাঁ, বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়, ফলে শিশুটি কি হয়, ইনসুলিন ঘাটতিজনিত অসুস্থতায় ভুগতে থাকে, যার কারণে তার কি হয়, এই যে ডায়াবেটিসে সে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা। রোগ নির্ণয় ও চিকিৎসা। রোগ নির্ণয় ও চিকিৎসা। দেখো, রক্ত আর কি প্রস্রাব, হ্যাঁ, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে কি কি বললাম, রক্ত ও তোমার দেহের প্রস্রাব, হ্যাঁ, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা, চিকিৎসা করে ডায়াবেটিস রোগ একেবারে নিরাময় করা যায় না, কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। ঠিক আছে, কারণ ডায়াবেটিস রোগের কোনো চিকিৎসা নেই, তোমরা জানো। হ্যাঁ, তাহলে কি করা উচিত, দেখো, চিকিৎসা করে ডায়াবেটিস রোগ একেবারে নিরাময় করা যায় না, কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। ডাক্তারদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টি ডি মেনে চলা আবশ্যক। হ্যাঁ, 3D। 3D মানে হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, তারপরে আরেক ডি মানে হচ্ছে ডায়েট, ডায়েট, এবং আরেকটা ডি মানে হচ্ছে ডোজ। ঠিক আছে, ডিসিপ্লিন, ডায়েট এবং ডোজ, এই তিনটাকে একত্রে বলা হচ্ছে 3D। প্রথমে আসো ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি, একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহা ঔষধ। ঠিক আছে, এছাড়া নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, তারপরে হচ্ছে রোগীর দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং বিশেষভাবে হচ্ছে পায়ের, ঠিক আছে, ডায়াবেটিস রোগীর বিশেষ যত্ন নিতে হয় পায়ের। ঠিক আছে, আচ্ছা, এবং নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। এরপরে দেখো খাদ্য নিয়ন্ত্রণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্য নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, মিষ্টি জাতীয় খাবার পরিহার করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং সময় মতো খাদ্য গ্রহণ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের মেনু অনুসরণ করলে সুফল পাওয়া যায়, তবে যার ডায়াবেটিস নেই তার মিষ্টি খাওয়া বা না খাওয়ার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, চিনি খেলেই যে ডায়াবেটিস হবে এমন কোনো কথা নেই, মনে রেখো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো লাস্টের ওয়ান, ডোজ। ডোজটা কি, ঔষধ। ঠিক আছে, দেখো, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। হয়তো তোমাকে ঔষধ দিবে বা ইনসুলিন নিতে হতে পারে, সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ঠিকমতো চিকিৎসা না করা হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ কী হবে, অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়। উভয় ক্ষেত্রেই রোগী বেহুশ হয়ে পড়তে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। যদি ডায়াবেটিস রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তখন তাকে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে অনেক সময় খারাপ পরিণতি এড়ানো যেতে পারে। একটা জিনিস মনে রেখো, ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় না, কিন্তু যদি কারো ডায়াবেটিস ফল করে, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, এটা হলে কিন্তু সেটা সেই ব্যক্তির জন্য মারাত্মক। হ্যাঁ, কতটুকু কমে গেল, অতএব গ্লুকোজের পরিমাণ মাপ সবসময় মেপে রাখতে হবে এবং এই দিকে তাদের যত্নবান হতে হবে। হ্যাঁ, কারণ কমে গেলে তাদের হচ্ছে অনেক কমে যায়। আচ্ছা, আমি এ পর্যন্তই রাখলাম। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে করো। ডায়াবেটিস কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, এখান থেকে একের জন্য পড়তে হবে ডায়াবেটিস কি, থাইরয়েডের সমস্যা তো পড়লাম, আর এখানে হচ্ছে এগুলো
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি এটা পড়বো। তারপরে ওদিকে হচ্ছে অ্যাড্রেনালিন, এটা বলেছি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এদিকে হচ্ছে ইনসুলিন কি, তারপর ডায়াবেটিস কি, ডায়াবেটিসের লক্ষণ, তারপর হচ্ছে রোগ নির্ণয় এবং 3D নিয়ন্ত্রণ, ঠিক আছে। এটা পড়বে 4-এর জন্য। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।